হ্যালো গাইজ, ওয়েলকাম টু চেস ইওর ড্রিমস। আমি শুরু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চঞ্চল ঘোষের বইয়ের বৃত্ত চ্যাপ্টারের প্রথম কয়েকটি অঙ্ক, যেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করব বৃত্ত সম্বন্ধে। বৃত্তের জেনারেল কনসেপ্টটা আমরা প্রথমে ক্লিয়ার করব, তারপর আমরা কয়েকটা অনুশীলনের অঙ্ক দেখব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, বৃত্ত চ্যাপ্টারের যে অনুশীলনের অঙ্ক আছে সেগুলো শুরু করার আগে আমাদের বৃত্ত সম্বন্ধে কিছু জিনিস জেনে নিতে হবে, যেগুলো না জানলে পারে আমাদের অঙ্ক করতে অসুবিধা হতে পারে। আর তাছাড়া পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও এইসব জিনিসগুলো জানা খুবই জরুরি। তো তারই মধ্যে প্রথম যেটা একটা বেসিক প্রশ্ন, যে বৃত্ত কাকে বলে, তাই না? তো বৃত্ত হলো একটি সমতলে, অর্থাৎ যে কোনো একটা তলে অবস্থিত। এখানে যদি আমরা এই তলটাকে কল্পনা করি, তো এই তলটার যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু, এখানে এই কেন্দ্রটার কথা বলা হচ্ছে, যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বক্ররেখা নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট দূরত্ব সর্বদা বজায় রেখে, মানে এখান থেকে ধরো একটা নির্দিষ্ট দূরত্বকে এত দূর ধরলাম, সর্বদা বজায় রেখে যে একটা সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করে, সেটাই হলো বৃত্ত, তাই না? তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা বক্ররেখা সর্বদা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে দূরত্ব অতিক্রম করে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বৃত্ত। আর যেই বক্ররেখাটা আমাদের যেটা এখানে পাচ্ছি, সেই বক্ররেখাটাই হলো বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের দু রকম পার্ট হতে পারে, একটা হলো ভিতরের পার্ট আর বাইরের তো আলাদা পার্ট আছেই। তো বৃত্ত একটা চাকতি বা একটা পয়সা যদি আমরা কল্পনা করি, সেক্ষেত্রে বৃত্ত কেমন হবে? এই পুরো পার্টটাই হবে আমাদের বৃত্ত। আর এই যে বাইরের যে বক্ররেখাটার কথা আমরা বললাম, সেটা হবে বৃত্তের পরিধি। তো এরপর আমাদের যে প্রশ্নটা মাথায় আসতে পারে, সেটা হলো বৃত্তর কেন্দ্রে এটা কি? এটা হলো কেন্দ্র। অর্থাৎ যদি আমরা কম্পাস দিয়ে এই বৃত্তটা আঁকাতাম, তো কম্পাসটা এখানে বসাতে হতো আমাকে, তাই না? আর এখান থেকে এই যে পরিধির মাপ সর্বদা সমান, কারণ সমান দূরত্ব বজায় রেখেই এই বক্ররেখাটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ যে সম্পূর্ণ একটা পাক সেটা ঘুরেছে। তো কেন্দ্রে বলতো, বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাপটা কত? অ্যাকচুয়ালি কেন্দ্র মানে কি? কেন্দ্রটা টোটাল একটা পাক, তাই না? এই কেন্দ্রটা কি? টোটালটা একটা পাক। আর টোটাল এক পাকের অর্থ কি? টোটাল এক পাকের অর্থ হলো 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বৃত্তের কেন্দ্রে কি কোণের মাপ হয়? 360 ডিগ্রি। এবার পরিধি তো আমি বললাম, পরিধি কি? যেই বক্ররেখাটা আমাদের অতিক্রম করলো, সেই বক্ররেখাটাকে যদি আমরা মাপি, ধরো এটা যদি তার দিয়ে তৈরি হতো, তাহলে তারটাকে যদি আমরা খুলে 60 করতাম, তাহলে এবারে সেক্ষেত্রে সেটাকে আমরা মাপতে পারতাম, তাই না? সেই তারটার যা দৈর্ঘ্য হবে, সেটাই হবে বৃত্তের পরিধি। তার অর্থে যেই বক্ররেখাটা আমাদের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যে এক পাক ঘুরলো, এখান থেকে ধরো শুরু হয়েছে, এই এক পাকটা ঘুরলো, তাহলে এখান থেকে কি এটাকে যদি খুলে আমি 60 করি, ধরো এটা একটা তার, এটাকে যদি খুলে আমি 60 করি এখান থেকে, তাহলে পরে যে স্কেল দিয়ে মাপলে যেই দৈর্ঘ্যটা পাবো, সেই দৈর্ঘ্যটাই হবে কি? বৃত্তের কি হবে? পরিধি, ঠিক আছে? পরিধি বুঝলে তোমরা? এবার হচ্ছে ব্যাসার্ধ। এরপর আমরা কি বুঝবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ নাম থেকেই বুঝতে পারছো, ব্যাসের অর্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। তো যাই হোক, তোমরা যখন অঙ্ক করবে বা এর পরে যখন ব্যাসের কনসেপ্ট বোঝানো হবে, তখন অবশ্যই ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে যে তুলনা, সেটাও করে দেওয়া হবে। তো আপাতত ব্যাসার্ধ মানে এটাই বুঝে রাখো যে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, সেটাকেই আমরা ব্যাসার্ধ বলি। কেন্দ্র থেকে পরিধির কত দূরত্ব? এখানে যদি ও আর বাহুটাকে ধরো, তাহলে এই ও আর বাহুটা কি হচ্ছে? একটা ব্যাসার্ধ হচ্ছে। এখান থেকে ও কিউ, এটাও একটা ব্যাসার্ধ, তাই না? কেন্দ্র থেকে পরিধির দৈর্ঘ্য। ও পি, এটাও একটা ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসার্ধ বুঝে গেলে এবার আমরা জ্যার কথা কল্পনা করি। জ্যা এখানে যদিও আঁকানো নেই। জ্যা কি কি বলতো? জ্যা হলো বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা বা রেখাংশ। তাহলে এখান থেকে যদি আমরা বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু, অর্থাৎ আমরা এটাকেও নিতে পারি, এখানে এই জায়গাটাকেও নিতে পারি, যদি এইভাবে কানেক্ট করে দিই আমরা একটা রেখা দ্বারা, তাহলে এটা হবে একটা কি? জ্যা। ক্লিয়ার তোমাদের কাছে জ্যা কি? তাহলে এটা একটা কি? বৃত্তের জ্যা। এটাও একটা বৃত্তের জ্যা, কারণ এই বিন্দু বৃত্তের পরিধির, এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দু সংযোজক করে আমরা এই রেখাটা পাচ্ছি, তাহলে এটাও একটা জ্যা বা এটাও একটা জ্যা। আমরা যে কোনো বৃত্তের ওপর যে কোনো দুটো পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুকে সংযোজক করলে পারে যে রেখা পাবো, সেটাই হলো জ্যা। তাহলে তোমরা জ্যার কনসেপ্ট বুঝলে। এবার আমরা
ব্যাসের কথা বলি। ব্যাস কি? ব্যাস হলো এমন একটা জ্যা, দেখো ব্যাস, দেখো এখানে আমি আঁকিয়েছি যে সবুজ কালি দিয়ে, যেটাকে আমি দেখানোর চেষ্টা করেছি, সেই পি ও কিউ বিন্দুর সংযোজক রেখা। পি ও কিউ কোথায় অবস্থিত? পরিধির ওপর অবস্থিত। তাহলে এবারে পি ও কিউকে সংযোজক করলে যে রেখাটা পাবো সেটা কি? সেটা নিশ্চয়ই একটা জ্যা হবে, কারণ পরিধির ওপর অবস্থিত দুটো বিন্দুর সংযোজক রেখাকেই আমরা জ্যা বলি। কিন্তু যখনই সেই জ্যাটা কেন্দ্রগামী হবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র কোনটা? ও, এখানে কম্পাস রেখে আমরা বৃত্তটা আঁকিয়েছি, তাই না? তাহলে ও বিন্দুগামী যে কোনো জ্যাকে এখানে বলা যাবে কি? বৃত্তের ব্যাস। এবার বলো তো একটা বৃত্তের কটা ব্যাস হতে পারে? একটা ব্যাস তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হতে পারে একটা ব্যাস, এরকমও হতে পারে। তো এইভাবে আমরা অসংখ্য ব্যাস টানতে পারি, তাই না? তাহলে একটা বৃত্তের ব্যাস হতে পারে অসংখ্য, কিন্তু ব্যাসের যে পরিমাপটা কিন্তু সর্বদা একই হবে। একটা বৃত্তের দুরকম মাপের কিন্তু ব্যাস হতে পারে না, কারণ এখান থেকে তুমি এতদূর যদি মাপো, যে ব্যাসটা পাবে এখান থেকে এতদূর মাপলেও কিন্তু সেই একই সেম পাবে। যদি ধরো 7 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার যদি হয়, তো এভাবে টানলে পারো সেই 5 সেন্টিমিটারই পাবে তুমি। আচ্ছা, তাহলে আমাদের কি গেল? ব্যাস গেল। ব্যাসের পর আমরা আচ্ছা, এটা তো আমরা বুঝলামই যে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। কারণ কি? এই যেটা দেখো, আচ্ছা এইভাবে দেখালে বেশি সুবিধা হবে তোমাদের। বৃত্তের ওপর যদি দুটো বিন্দু নিই, এই বিন্দুটা এই বিন্দুটা, এটা একটা নির্দিষ্ট মাপের একটা জ্যা হলো। এর চাইতে যদি উপরের দিকে যায়, আস্তে আস্তে দেখো বড় হচ্ছে, তাই না? আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক সব থেকে বড় দেখো এই ব্যাসটা, তাই না? এই জ্যাটা হলো সব থেকে বড়। এরপর আবার যদি উপরে যাও, আস্তে আস্তে আবার ছোট হতে থাকবে, তাই না? বুঝতে পারলে? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? বৃত্তের ব্যাস। ক্লিয়ার? এটাও তোমরা আশা করি বুঝতে পারলে। আর ব্যাস কি হবে? ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ। এ তো ছবি দেখেই বুঝতে পারছো, কারণ ও পি হলো কি একটা ব্যাসার্ধ, কারণ ও আর এটাও একটা ব্যাসার্ধ। ক্লিয়ার? এটা তো ব্যাসার্ধ তো আমি লিখেই রেখেছি, কিন্তু ও পি এটাও একটা ব্যাসার্ধ। কারণ ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধির ওপর, কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, সেটাকেই বলা হয় কি? সেটাকেই বলা হয় ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি? ওপি হতে পারে, ও আর হতে পারে, বা এখানে আরেকটা আমি রেখা টানতে পারি, এখানে আরেকটা টানতে পারি। তো সেটাও আমাদের অসংখ্য হতে পারে, ঠিক ব্যাসের মতনই। তো ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে এই যে ও আর দেখছো ব্যাসার্ধ, এক্ষেত্রে ও পি একটা ব্যাসার্ধ হতে পারে, ও কিউ একটা ব্যাসার্ধ হতে পারে। তো আমরা এখানে বলতেই পারি যে ব্যাস হচ্ছে পি কিউ। ব্যাস কি? পি কিউ। আর ব্যাসার্ধ কি? ওপি। ওপি কতটুকু? পি কিউ এর অর্ধেক না? তাহলে এখানে ওপি যদি ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কি হবে? হাফ, দাঁড়াও এখানে লিখে দিই ভালো করে, ব্যাসার্ধ কি হবে? হাফ পি কিউ, তাই না? এই পি কিউ যদি আমাদের ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? হাফ পি কিউ। কারণ কি? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। আর অর্ধেক সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কেন অর্ধেক, কারণ ও থেকে পি অবধি যে দূরত্ব, ঠিক তার ডবল দূরত্ব পি থেকে কিউ অবধি। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো আর একটা প্রশ্ন যেটা পরীক্ষায় আসতে পারে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের কটি স্পর্শক আঁকা যায়? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, অর্থাৎ এখানে একটা বিন্দু নিতে পারি, এবার এখান থেকে কটা স্পর্শক আঁকা যাবে? বৃত্তের গা বরাবর স্পর্শক কাকে বলে? যে এই রেখাটা বৃত্তকে জাস্ট স্পর্শ করে চলে যাবে। এই দেখো একটা স্পর্শক হবে, আর একটা এই সোজা করে যাই হোক যাবে একটা। তাহলে এখানে একটা স্পর্শক হবে, এখানে একটা স্পর্শক হবে। তোমরা বলবে আর একটাও তো হতে পারে এখানে। না, এখানে হবে না, কারণ একটুখানি যদি এদিকে বা ওদিকে করি, তাহলে এবারে বৃত্তে স্পর্শ করলে সেই বিন্দু যেখানে বৃত্তটাকে জাস্ট স্পর্শ করবে। আমরা তো এখন সেভাবে সূক্ষ্মভাবে দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের কাছে সেই রকম ইকুইপমেন্টও নেই। তো যাই হোক, এখানে দেখো এখান থেকে যদি আমরা এই রেখাটাকে টানি, এটাকে যদি আমরা স্পর্শক বলি, ঠিক এর থেকে যদি একটুখানি উপর দিক দিয়ে যদি টানি, তাহলে বৃত্তের মধ্যে ঢুকে যাবে। সেক্ষেত্রে আমরা সেটাকে স্পর্শক বলতে পারবো না। আর যদি একটু বাইরের দিকে টানি, তাহলে বৃত্তের সাথে স্পর্শই করবে না। তাহলে স্পর্শক কি? এদিকে একটা হবে আর উপরের দিকে একটা হবে। উপরের দিকেও সেই একই রকম হবে। যদি একটু ভিতরের দিকে টানি, তাহলে বৃত্তের ভিতরে ঢুকে যাবে, আর বাইরের দিকে টানলে পরে টাচই করবে না বৃত্তকে। তো টাচ না করলেও আমরা সেটাকে স্পর্শক বলতে পারি না, আর ভিতরে ঢুকে গেলেও সেটাকে স্পর্শক বলতে পারি না। শুধুমাত্র বৃত্তর গায়ের সাথে, অর্থাৎ পরিধির সাথে জাস্ট টাচ করলে পারে সেটাকেই আমরা স্পর্শক বলতে পারি। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা হতে পারে, যে বৃত্তের যে স্পর্শক, এটা যদি বৃত্তের স্পর্শক হয়, তাহলে স্পর্শ বিন্দু কোথায়? এখানে হবে স্পর্শ বিন্দু, তাই না? মোটামুটি। তাহলে এই স্পর্শ বিন্দু থেকে যে ব্যাসার্ধ আমরা টানতে পারি, এটা একটা ব্যাসার্ধ। স্পর্শ বিন্দু থেকে যদি আমরা কেন্দ্রকে যদি
সংযোজক করি তাহলে যে আমরা রেখাটা পাবো এটাই হলো একটা ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধর সাথে এই স্পর্শকের কত ডিগ্রি কোণ তৈরি হয়? কত ডিগ্রি কোণ তৈরি হয়? 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি যে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। যেখানে স্পর্শ করে এই বাইরের বিন্দু থেকে যদি একটা স্পর্শক টানি, তবে যেখানে স্পর্শ বিন্দু হয়, যেখানে স্পর্শ করে বৃত্তটাকে, সেই বিন্দুতে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা সেই স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটাও তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অনেকটা ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদের বলে দিলাম। তো বৃত্ত সম্বন্ধে এই বলার ছিল। আর এখানে দেখো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করব, আর ব্যাসকে আমরা কি দিয়ে করব? 2r দিয়ে, কারণ ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যা, ব্যাস তার দ্বিগুণ, ব্যাসের অর্ধ ব্যাসার্ধ। তাহলে এবারে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r হবে। আর এটাই হলো কি, যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এবারে পরিধি হবে কি? 2πr। 2πr হলো একটা সূত্র বা ফর্মুলা বলতে পারো। এখানে পায়ের ভ্যালু কত হয়? পাই এর ভ্যালু হয় 22/7। ঠিক আছে, এটা হলো বৃত্তের পরিধির ফর্মুলা। এবার এরপর আমরা বৃত্তের ক্ষেত্রফল দেখবো, যে কতটা ক্ষেত্র জুড়ে আছে, এটার এরিয়া কতটা, তাই না? সেটা যখন আমরা মাপবো সেটারও একটা সূত্র আছে, যে ক্ষেত্রফল কত হবে? πr²। যাই হোক, আমরা অঙ্ক করার সময় সূত্রগুলো ভালো করে দেখে নেবো। তো বৃত্তের যে জেনারেল কনসেপ্ট সেটা আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দাও আর দেখতে থাকো, কারণ আমরা এবার অঙ্ক শুরু করতে চলেছি। তো চলো প্রথম অঙ্কটা দেখে নিই। তো চলো ফ্রেন্ডস দেখে নিই 1 নম্বর অঙ্কটা। বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা দেখেছি একটু আগেই। ক্ষেত্রফলের ফর্মুলা হলো কি? πr²। তো এখানে বলা রয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে, তাহলে ব্যাসার্ধ কত ছিল আগে? ব্যাসার্ধ কি যা ইচ্ছে ধরতে পারি আমরা, আর এক্স ওয়াই জেড যা ইচ্ছে ধরতে পারি। আমি ধরবো 100, কারণ কি 100 ধরলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। এটা ছিল আগে, এখন কত হয়েছে? কমে হয়েছে 20% হ্রাস পেয়ে 20% হ্রাস পেয়ে কত হয়েছে? ব্যাসার্ধ কমে হয়েছে 100 - 20 অর্থাৎ 80। তাহলে ছিল 100 হয়েছে 80। এটা কি হয়েছে? এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি কত? πr²। তো আমরা এক্ষেত্রে আমরা দুটো ব্যাসার্ধ পাচ্ছি, একটা হলো 100 আর একটা হলো কত? 80, তাই না? দুটো কন্ডিশন বলা রয়েছে, যখন বৃত্তর ব্যাসার্ধটা মানে নর্মাল ছিল, আর যখন 20% হ্রাস পেয়েছে। নর্মাল অর্থাৎ আমরা এখানে 100 ধরেছি, আর হ্রাস পাওয়ার পরে অর্থাৎ 80 ধরেছি। তাহলে আমরা প্রথমে যেটা ছিল সেটাকে r1 লিখি, আর পরে যেটা ছিল সেটাকে কি লিখবো? r2 লিখবো। শুধু ক্যালকুলেশন বা যে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ব্যাসার্ধকে 100 ধরেছি। ঠিক আছে, r1 হলো প্রথম বৃত্তের, আর r2 হলো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটুকু ক্লিয়ার তোমাদের? এটা হলো ক্ষেত্রফল। অনুপাত কেন করছি সেটা তোমাদের বলছি। ক্ষেত্রফলের অনুপাত কারণ দেখো কত হ্রাস পেয়েছে সেটা বলেছে, কিন্তু উত্তরগুলো দেখো পার্সেন্টেজে দেওয়া আছে। তো আমাদের পার্সেন্টেই বের করতে হবে। তার মানে পার্সেন্টে বের করতে গেলে আমাদের কত সাথে তুলনা করতে হবে? 100-র সাথে তুলনা করতে হবে। তো আমরা তুলনা করার জন্য অনুপাত লিখছি। দেখো তোমরা আগে কিভাবে করছি আমি। তাহলে দুই দিকে পাই উঠে গেল, তাহলে r1² r2²। ক্লিয়ার এটুকু? তাহলে r1 এর ভ্যালু, এটা r1 অ্যাকচুয়ালি, আর এটা r2। কেন এটা r1 r2? এগুলোকে তো আমরা আর দিয়ে লিখছিলাম ব্যাসার্ধকে। হ্যাঁ, আমরা ব্যাসার্ধকে আর দিয়ে লিখছিলাম। যখন আমরা বৃত্তর কনসেপ্ট নিচ্ছিলাম তখন আমরা ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের দুটো ব্যাসার্ধ হয়ে গিয়েছে। একটা পূর্বের বৃত্তের ব্যাসার্ধ, একটা পরের বৃত্তের ব্যাসার্ধ, মানে দুটো বৃত্ত নিয়ে আমরা অঙ্ক করছি, তাই না? তাই জন্য একটা r1 আর একটা r2 ধরেছি আমাদের সুবিধার জন্য। তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমরা কি পাবো? r1:r2। পাই তো দুই দিকে উঠে যাবে। তাহলে r1 অর্থাৎ 100, r1 অর্থাৎ 100, আর r1 স্কোয়ার আছে, তাহলে 100 × 100 করে দিলাম, আর r2 80 × 80 করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো দুটো শূন্য, এদিকে দুটো শূন্য যদি কেটে দিই তাহলে কত হলো? এদিকে 100 থাকলো, আর এদিকে 8 64। তাহলে বৃত্তর যখন ব্যাসার্ধ যখন আমাদের 20% হ্রাস পাচ্ছে, তখন আমাদের ক্ষেত্রফল 100-তে কত দাঁড়াচ্ছে? 64। বুঝতে পারলে আমরা কেন অনুপাতটা করছি? 100-তে বের করার জন্য। তাহলে 100-তে কত বের হচ্ছে? 100-তে বের হচ্ছে 64। তাহলে হ্রাস পেলে কতটুকু? 100 - 64। আশা করি বোঝাতে বললাম। 36% হ্রাস পেয়েছে। দেখো কোন অপশনে রয়েছে? অপশন বিতে রয়েছে। অপশন বি হলো রাইট অ্যান্সার। দেখো যদি না বুঝতে পারো ভিডিওটাকে আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, তোমরা ওখানে কোশ্চেন করো। তোমাদের ফ্রেন্ডস রয়েছে অনেক, ওখানে কেউ না কেউ তোমাদের অবশ্যই হেল্প করে দেবে। আর এরপর 2 নম্বর অঙ্কটা দেখো। আশা করি এখন বুঝতে না পারলেও ওই অঙ্কটাতে অবশ্যই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো 2 নম্বর অঙ্কটা দেখছি। 2 নম্বর অঙ্কটায় দেখো কি বলা রয়েছে? বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে কত?
দেখো পার্সেন্টে বের করতে হবে অবশ্যই আমাদের। তাহলে এখানে দুটো বৃত্তের কথা বলেছে, তাহলে প্রথমে কি বলা রয়েছে, এখানে ব্যাসার্ধ বলা নেই, যে হ্রাস পেয়েছে সেটা ব্যাস বলা রয়েছে, ব্যাস 10% হ্রাস পেলে। তো আমরা বৃত্তের ব্যাস কত ধরবো, তাহলে বৃত্তের ব্যাস এটা হলো প্রথম বৃত্ত, ঠিক আছে, প্রথম বৃত্তের ব্যাস, এটা হলো দ্বিতীয় বৃত্তের ব্যাস। প্রথম বৃত্তের ব্যাস আমরা ধরলাম 100, দ্বিতীয় বৃত্তের ব্যাস তাহলে কত হবে, 10% হ্রাস পেয়ে গিয়েছে, তার মানে কত হবে 100 মাইনাস 10, 100-তে 10 হ্রাস পেয়েছে, তার মানে কত 90। তাহলে প্রথম বৃত্তের ব্যাস 100, দ্বিতীয় বৃত্তের ব্যাস তাহলে কত 90। আমরা 100 কেন ধরছি, কারণ 100 ধরলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি যেসব ফর্মুলা রয়েছে 2 পাই আর যাই হোক পাই আর স্কোয়ার সব কিছু যদি আমাদের ব্যাসার্ধ কাজে লাগে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ দিয়েই আমরা ক্যালকুলেশন করবো। ব্যাসার্ধ কত হবে 100/2, ব্যাসের অর্ধেক অর্থাৎ 50। 50 হলো ব্যাসার্ধ প্রথম বৃত্তের, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে 90/2 অর্থাৎ 45। ক্লিয়ার? তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল কতটুকু হবে, ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলের আমরা অনুপাতটা বের করবো, তবে আমরা তুলনা করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি সেই আগের মতনই করি, পাই r1 স্কোয়ার, এই ব্যাসার্ধটা হলো r1 আর এটা হলো r2 ইস টু পাই r2 স্কোয়ার। দেখো পাইটা কোনো কাজেই লাগছে না, দুই দিকে পাই আছে, উঠে যাবে। তাহলে r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার, আর r1 এর ভ্যালু কত 50, তাহলে 50 গুণ 50, এটা r1 হয়ে গেল, r2 45 গুণ 45, তাহলে হয়ে গেল 5 দিয়ে কাটা, দেখো 5 10 50, 5 9 45, 5 10 50, 5 9 45, তাহলে কত হলো 100 ইস টু 81। তাহলে 100-তে কত কমলো, 100-তে কমে 81 হয়েছে, তার মানে 100 থেকে 81 বিয়োগ করলে পরে আমরা পেয়ে যাবো 19। তাহলে 19% কমলো, দেখো কোন অপশন রয়েছে, অপশন সিতে রয়েছে। তাহলে আমরা এই অনুপাতটা কেন করছি বুঝতে পারছো, যাতে আমরা একবারে উত্তরটা খুব সহজে বের করতে পারি। তোমাদের মনে হতে পারে যে অঙ্কটা খুব বড়, কোনো বড় না, তোমাদের এইসব ক্যালকুলেশনগুলো করতেই হবে না খাতাতে, এগুলো তোমাদের মুখে মুখেই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট তোমরা এই জায়গাটুকু করতে হবে, এই 3 লাইন করতে হবে, তো অঙ্ক হয়ে যাবে। আর এখানে কোনো শর্টকাট মেথডও ইউজ করা নেই, কিন্তু খুব ইজিলি অঙ্কটাকে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাই হোক, দেখো এরপর আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 3 নম্বর অঙ্কটা দেখে নেবো। 3 নম্বর অঙ্কটাতে বলা রয়েছে বৃত্তের পরিধি 30% হবে, ওখানে একটা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তো একই রকম অঙ্ক, তো আমরা একই রকম ভাবেই করব। একটা হলো প্রথম বৃত্ত আর একটা হলো দ্বিতীয় বৃত্ত, এইভাবে লিখছি কারণ কি, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি বোঝাচ্ছি বলে এইভাবে লিখছি, তোমরা পরীক্ষা হলে নিশ্চয়ই এইভাবে লিখবে না। তাহলে প্রথম বৃত্তের আমরা পরিধি আমরা ধরে নিতেই পারি 2 পাই r1, কারণ দুটো বৃত্ত আছে বলে r1, আর দ্বিতীয়টা 2 পাই r2। এবার দেখো প্রথম বৃত্তের বলেছে পরিধি 30% হ্রাস পেলে, তাহলে প্রথম বৃত্তের পরিধি তো আমরা জানি না কত, সেখানে আমরা লিখে দিলাম 2 পাই r1 সমান 100, আর 30% হ্রাস পেয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই 100 মাইনাস 30 হবে। ক্লিয়ার? তোমরা শুধু কনসেপ্ট বুঝতে থাকবে, অঙ্ক এমনি হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখো আমরা r1 এর ভ্যালুটা নিশ্চয়ই পেয়ে যেতে পারি 100/2 পাই, এখান থেকে r2 এর ভ্যালুটা অবশ্যই পেয়ে যাব 70/2 পাই। আচ্ছা, এটা বিয়োগ করলে মানে 70 হয়, সেটা তোমরা বুঝতেই পারছো। তাহলে r1 আর r2 পেয়ে গিয়েছি। এবার আমরা তো ক্ষেত্রফলের অনুপাত করলে পারেই আমরা বাকি অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হয়, পাই r1 এর স্কোয়ার ইস টু পাই r2 স্কোয়ার। ক্ষেত্রফলের অনুপাত কেন বের করছি তোমরা জানো, কারণ আমাদের তুলনা করতে সুবিধা হবে। এটা ঐকিক নিয়ম পদ্ধতিতেও করা যায়, একটা অঙ্ক করার অনেক রকম পদ্ধতি থাকতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে এই পদ্ধতিটাই তোমাদের বুঝতে বা করতে সুবিধা হবে, তাই আমি এই পদ্ধতিটাতেই দেখাচ্ছি। তো দেখো দুই দিকে পাই পাই উঠে যাবে, তাহলে r1 স্কোয়ার, এদিকে r2 স্কোয়ার থাকবে, তাহলে r1 এর ভ্যালু তো জানি 100/2 পাই, দুবার লিখবো কারণ যেহেতু স্কোয়ার আছে, 100/2 পাই, এখানে পাই উঠে গিয়েছে, তাহলে r2 70/2 পাই ইন্টু 70/2 পাই। দেখো 2 পাই 2 পাই 2 পাই 2 পাই কেটে গেল, তাহলে এবার দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে সাথে সাথে কত হয়, সাথে সাথে হয় 49, আর এদিকে 100, তাহলে 100-তে হয়েছে 49, তাহলে কমেছে কত 100 মাইনাস 49, মাইনাস করলে পেয়ে যাবো 51, তার মানে 51% কমেছে। তোমরা বুঝতে পারলে, দেখো কোন অপশন রয়েছে, অপশন ডি তে রয়েছে, অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। চলো ফ্রেন্ডস, এবার 4 নম্বর অঙ্কটাতে যাই, কিন্তু 4 নম্বর অঙ্কটায় যাওয়ার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের যদি অঙ্ক ভালো লেগে থাকে, যদি কিছু বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক দাও। তোমাদের একটা লাইক অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখে নিই। চলো ফ্রেন্ডস, এবার 4 নম্বর অঙ্কটা দেখে নিই। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে এই অঙ্কটা করার অনেক রকম পদ্ধতি থাকতে পারে, তো আমি একটা
পদ্ধতি দেখাচ্ছি দেখো, একটা যদি 3x আর একটা যদি 4x ধরি ব্যাসার্ধ, অনুপাত দেওয়া থাকলে তো আমরা ধরে নিতে পারি যে ব্যাসার্ধ একটা 3x আর একটা 4x, এইভাবে ধরে নিলাম। এবার আমরা সিম্পলি আমরা আমাদের সূত্র দিয়ে অনুপাত বের করতে পারি, ক্ষেত্রফলের অনুপাত। অনুপাত কত হবে? পাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? মানে এটা যদি R1 হয়, একটা দুটো বৃত্ত, একটাতে এটা আর হবে, একটাতে এটা আর হবে, তো পাই আর স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার ইস টু পাই 4x এর হোল স্কোয়ার। এইভাবে করতেই পারি, পাই পাই উঠে গেল, তাহলে 3 3 9 x স্কোয়ার ইস টু 4 4 16 x স্কোয়ার। x স্কোয়ার x স্কোয়ার উঠে গেল, তাহলে 9:16। দেখো এভাবে একটা হতে পারে। এবার দেখো শর্টকাট পদ্ধতি কিভাবে তৈরি হয় সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। যে আমরা যে করলাম ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি তো, পাই আর স্কোয়ার। তাহলে এখানে দুটো বৃত্ত যেহেতু আছে, দুটো বৃত্তের ব্যাসার্ধের কথা বলা রয়েছে, তাহলে একটা R1 আর একটা পাই R2 করে দিই। তাহলে পাই পাই উঠে গেল, পাই পাই উঠে গেলে দেখো R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার, এরকম দাঁড়াচ্ছে ক্ষেত্রফলের অনুপাত, তাই না? ক্ষেত্রফলের অনুপাত সাধারণত এরকম হয়। আর আমাদের তো এখানে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়াই রয়েছে, কত দেওয়া রয়েছে? 3:4, এটা দেওয়া রয়েছে কি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাতের সাথে ক্ষেত্রফলের অনুপাতের সম্পর্ক কি দেখো, শুধু অনুপাতগুলো দেখো স্কোয়ার হয়ে যায়, তাহলে পরে হয়ে গেল। তাহলে 3 3 9 আর 4 4 16, ডাইরেক্ট আমাদের খাতায় টাচই করা লাগবে না, শুধু ব্যাসার্ধটা দেখে দেখেই আমাদের উত্তর হয়ে যাবে। কারণ কি, তোমরা মনে মনে ভেবে নেবে যে পাই আর স্কোয়ার, পাই পাই তো দুদিকে উঠেই যাবে, পাই R1 স্কোয়ার আর পাই R2 স্কোয়ার, দুই দিকে পাই পাই উঠে যাবে, তাহলে R1 স্কোয়ার আর R2 স্কোয়ার করলে পরে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আর R1 আর R2 তো আমরা পেয়ে যাচ্ছি, অঙ্কে তো দেওয়াই থাকছে, তো সেই দুটো স্কোয়ার করে দিলেই হয়ে যাবে, এত কিচ্ছু করার দরকার নেই। তো তোমাদের যেটা ইজি মনে হবে, যেটা সহজ মনে হবে, তোমরা সেইভাবে করো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্কটা দেখে নিই ফ্রেন্ডস। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 4:5 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এখানে ব্যাসের অনুপাত দেওয়া রয়েছে যেটা কিনা 4:5, এটা কি ব্যাসের অনুপাত, ঠিক আছে, ব্যাসের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? 4/2 ইস টু 5/2। যেহেতু অনুপাত 2 দিয়ে ভাগ না করলেও হতো, কারণ 2 দিয়ে ভাগ করে যে পজিশন আমরা পাচ্ছি, 2 2 তো দুদিকে কেটে দেওয়া যায়, সে আগের পজিশনে চলে যাবে। তো যাই হোক, এবার আমরা যেহেতু ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম, ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম, সেহেতু আমরা এখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বের করে ফেলতে পারি। ক্ষেত্রফলের অনুপাত কিভাবে বের করতে হয়? ব্যাসার্ধ থেকে জাস্ট স্কোয়ার করে দিলে হয়ে যায়। তাহলে এর আগের অঙ্কটাতে আমরা দেখেছি ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলের অনুপাত কিভাবে বের করা যায়, জাস্ট স্কোয়ার করে দিলে হয়ে যায়। তাহলে স্কোয়ার করলে কি হবে? ক্ষেত্রফল এর অনুপাত কত হবে? দেখো 4/2 গুণ 4/2, দুবার হয়ে গেল, আর এখানে ইস টু হয়ে যাবে 5/2 গুণ 5/2, 2 2 2 2 কেটে গেল, 4 4 16, 5 5 25। বুঝতে পারলে? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। এটা তো গেল আমাদের আগের সূত্র অনুযায়ী, বা আগে যেভাবে আমরা বুঝেছিলাম সেই অনুযায়ী। কিন্তু এখানে দেখো একটা নতুন জিনিস, যে ব্যাস, দেখো ব্যাসের মধ্যে কি থাকছে, যে 4 আর 5, এদের যদি আমি ডাইরেক্ট স্কোয়ার করে দিতাম, 4 4 16 আর 5 5 25, এরকম যদি করে দিতাম, তাও দেখো সেই একই আনসার আসতো। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের এই যে এই লাইনটা করেছি, আমাদের ব্যাসার্ধের অনুপাত বের করেছি, এটা বের করার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমরা যখন ক্ষেত্রফল ইউজ করি বা ক্ষেত্রফল যখন ব্যবহার করি, সেখানে আমাদের দেখো পাই আর স্কোয়ার, তাই তো? এখানে দেখো পায়ের ভ্যালু তো আমাদের কনস্ট্যান্ট, আর আর এর ভ্যালুটা আমাদের ভ্যারি করে, আর এর উপর ডিপেন্ড করে আমাদের ক্ষেত্রফলের ভ্যালু চেঞ্জ হয়, তাই না? এবার দেখো ব্যাসের ক্ষেত্রেও দেখো, ব্যাসের ক্ষেত্রে আমরা জানি কি ব্যাস কি 2r, তাই না? 2r এ দেখো 2টা তো কনস্ট্যান্ট, আর এর উপর ডিপেন্ড করে ভ্যালুটা চেঞ্জ করে, তাই না? তাহলে এখানেও আর ভ্যারি করে, এখানেও আর ভ্যারি করে। তো আর ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো, ব্যাসার্ধের ক্ষেত্রে তো আর, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ আর, তো এখানে আর আর এর উপর ডিপেন্ড করেই ব্যাসার্ধের ভ্যালু চেঞ্জ হয়, কারণ ব্যাসার্ধ নিজেই তো আর। আর পরিধির ক্ষেত্রে কি হয়? পরিধির ক্ষেত্রে 2 পাই আর, 2 এর ভ্যালু কনস্ট্যান্ট, পায়ের ভ্যালু 22/7, সেটাও কনস্ট্যান্ট বা স্থির। আর এখানে আর এর ভ্যালুটা দেখো চেঞ্জ হয়, আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে পরিধির ভ্যালু চেঞ্জ হয়, তাই না? আর যদি বেশি হয় তাহলে পরিধি বাড়বে, আর যদি কমে তাহলে পরিধি কমবে। তো আমাদের দেখো এইসব ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে এই ক্ষেত্রফল, ব্যাসার্ধ আর পরিধি, এগুলো সবই দেখো আর এর উপর ডিপেন্ড করে ভ্যালু চেঞ্জ হয়। তো যেহেতু এগুলো একটা জিনিসের উপরই ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে কিনা আর, তাই এরা পরস্পর এর সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারে। কিভাবে কানেক্ট করতে পারে? জাস্ট এটা স্কোয়ার করে দিলে পরে আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব। ব্যাসের অনুপাত দেওয়া আছে, সেখানে যদি আমরা স্কোয়ার করে দিই ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব। হয়তো কোনো জায়গায় ব্যাসার্ধের অনুপাত দেওয়া রয়েছে, সেটাকে যদি স্কোয়ার করে দিই ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব। হয়তো পরিধির অনুপাত দেওয়া রয়েছে, সেখানে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে
কি পাবো, ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাবো। কেন, স্কোয়ার করে দিলে পাচ্ছি, কারণ স্কোয়ার তো আমাকে করতেই হবে, কারণ আমরা তো ফর্মুলা জানি পাই আর স্কোয়ার, এখানে আর স্কোয়ারটাই চেঞ্জ হয়, পাই তো সব জায়গাতেই কনস্ট্যান্ট, মানে যখন আমরা অনুপাত করব পাই আর স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার, আর ধরো পাই আর টু স্কোয়ার, তো সেক্ষেত্রে পাই পাই তো এমনিই উঠে যাবে, তাহলে আর ওয়ান আর আর টু এদের স্কোয়ারেই ভ্যালুটাকে ভ্যারি করাবে। তো সেহেতু আমাদের এই সব ক্ষেত্রে এই ব্যাসার্ধ পরিধি সবাইকে স্কোয়ার করলে পরে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো পরিধির ক্ষেত্রে আমি যদি বলি 2 পাই আর, তাই না, ধরো আর ওয়ান আর একটা হচ্ছে 2 পাই আর 2, তাহলে দেখো দুদিকে 2 পাই কেটে যাবে, তো আর ওয়ান ইস টু আর টু, মানে আলটিমেটলি পরিধির অনুপাত লেখা থাকলেও সেটা অ্যাকচুয়ালি কিসের অনুপাত হচ্ছে, ব্যাসার্ধের অনুপাত হিসাবেই চলে আসছে, তাই না। বা আমরা যদি ব্যাসের অনুপাতও দেখি যে 2r1 ইস টু 2r2, তাই না, এটা কি, এটা হলো ব্যাসার্ধের অনুপাত, তাহলে 2 2 যখন কেটে যাবে দুই দিকে তখন r1 ইস টু r2, অর্থাৎ সেই ব্যাসার্ধের অনুপাতই চলে আসছে আলটিমেটলি। তো ব্যাস থাকুক বা ব্যাসার্ধ থাকুক বা পরিধি থাকুক, আলটিমেটলি আমাদের ওদেরকে কি করলে স্কোয়ার করলে পরে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। কেন পেয়ে যাব সেটাও আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে এবারে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি কি তোমাদের কিছু বোঝাতে পারছি বা আমার চেষ্টা কিছুটা হলেও সফল হচ্ছে। তো কমেন্ট বক্সে আমি তোমাদের জন্য ওয়েট করে আছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। এরপরের দিন আমরা পরের 10টা অঙ্ক করব। আজকে তো 500 অব্দি হলো, আর এরপর চাইতে বেশি অঙ্ক করালে পরে ভিডিওটা আরও অনেক বেশি লেন্দি হয়ে যেত। তো যাই হোক, তো আজকের মতো ম্যাথের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ফ্যামিলির খেয়াল রেখো। গুড বাই।